ডক্টর ইউনূসকে রেখে যাওয়া অবস্থান থেকে দেশ কোথায় কতটা অগ্রসর হলো? ব্যারিস্টার রুমিন ফারহানা, আজকে যে অভিযোগটি আসলে জামায়াতের কাছ থেকে এসছে, মানে বিএনপিরা বলার চেষ্টা করছে যে চাকরিতে এখন আর মেধার দরকার নাই, বিএনপির একটি পদ থাকাই সর্বোচ্চ যোগ্যতা। যদিও আপনি এখন সরাসরি বিএনপির নেতা নন, মানে বিএনপির একটি পদ থাকাই কি আসলে বিএনপির জন্য এখন একটা যোগ্যতা? আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি আপনি শেষ করেছিলেন একটা বাক্য দিয়ে যে ডক্টর ইউনূসের আমলের সাথে এই আমলের কতটুকু পরিবর্তন হলো। আমি যদি আরেকটু আগে ফিরে যাই, শেখ হাসিনার আমলের সাথে এই আমলের কতটুকু পরিবর্তন হলো। আপনি যদি একজন সাধারণ মানুষকে প্রশ্ন করেন, একদম সাধারণ, যে মানুষটির কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো ক্ষমতার সঙ্গে যুক্ততা নাই, অঢেল অর্থবিত্ত নাই, সেই মানুষটি আপনাকে চোখ বন্ধ করে বলবে জিনিসপত্রের দাম তার নাগালের বাইরে, ন্যূনতম কোনো নিরাপত্তা সে বোধ করে না পথে কিংবা বাড়িতে, এবং চাঁদাবাজিতে তার জীবন অতিষ্ঠ। যদি তার কোনো মামা খালা খালু রাজনৈতিক কোনো বড় কর্তা ব্যক্তি না হয়ে থাকেন এবং তার নিজস্ব বিশাল অগাধ সম্পদ না থাকে, তাহলে আসলে তার জন্য বাংলাদেশের মতো অনিরাপদ জায়গা খুব কমই হয়। এবং আজকে যেই বিষয়টি আমাদের আলোচনায় এসছে যে পদই যথেষ্ট, আর কোনো যোগ্যতার প্রয়োজন নাই, দেখুন ঠিক এই বিষয়টির বিরোধিতা করেই কিন্তু গণ অভ্যুত্থানের জন্ম হয়েছিল, তাই না? যে আমরা মেধার ভিত্তিতে যাব নাকি কোটার ভিত্তিতে যাব, সেটা ছিল আমাদের প্রথম পা ফেলা। এই আন্দোলনের গণ অভ্যুত্থানের শুরুটা ছিল সেখান থেকে। সেই জায়গায় যদি আপনি দেখেন, বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের কথা আপনার মনে থাকবে, যেই পদটি অর্থনীতির আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতির পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি ব্যাংক কিভাবে চলবে, ব্যাংকের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হবে এবং সে স্বচ্ছতা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হবে, তার পুরোটাই কন্ট্রোলড বাই বাংলাদেশ ব্যাংক। তো সেই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যিনি গভর্নর, তাকে কিভাবে সরানো হয়েছে এবং বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির একজন ব্যক্তিকে, যিনি একই সঙ্গে গার্মেন্ট ইন্ডাস্ট্রিরও মালিক, মানে ফ্যাক্টরি আছে তার, কিসের যেন, সোয়েটার ফ্যাক্টরি বোধহয়, হ্যাঁ সোয়েটার ফ্যাক্টরি। তো সেই সোয়েটার ফ্যাক্টরির মালিককে আমরা বাংলাদেশ ব্যাংকে প্রধান বানিয়েছি, তাই না? এই সরকার বানিয়েছে। এরপরে আসেন প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা জেলায় জেলায়, যেই জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে, অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই, সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। জেলায় জেলায় প্রশাসক নিয়োগ করেছে দলের, ন্যূনতম যাদের কোনো জনপ্রিয়তা নাই, ভোট টোট পায় নাই, ফেল করেছে, কিংবা যাদের নমিনেশন দিতে পারে নাই কিন্তু দলের ভালো ডোনার বা ভালো সম্পর্ক, তাদেরকে জেলায় জেলায় প্রশাসক পদে বসিয়েছে। 11টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্পোরেশনের প্রধান হিসেবে বিএনপির বিভিন্ন পদের মানুষদের বসানো হয়েছে। বিসিবিকে বলা হয় বাবা চাচার দোয়ার একটা বোর্ড, মা বাবার দোয়া। তো আপনি আমাকে বলেন, আর শামসুল আলম সাহেবের নিয়োগটা তো আপনি নিজেই বললেন, তো এতগুলো ক্ষেত্র আমরা দেখলাম, আর বাকিটা কি থাকে? এবং আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ বলেন কিংবা আপনি নির্বাচন কমিশনে কমিশনার নিয়োগ বলেন, সকল কিছুর মানে মূল চিন্তাটাই হচ্ছে উনি আমার দলের কিনা। ধরুন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটার পর একটা ভিসি আমরা চেঞ্জ হয়ে গেল, এই দলীয়করণ আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, কিন্তু আমরা তো সেখান থেকে বের হয়ে সত্যিকার অর্থে যোগ্যতা আছে এমন মানুষকে তো ভিসি হতে দেখলাম না। আমি আপনাকে মনে করিয়ে দিই, আপনার মনে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, তার কিছু ছবি ফেসবুকে এসেছিল। প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম সেই ছবিতে, আমি ভাবতে পারি না আসলে। মানে আমাদের ফ্যামিলিতে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার তিন চাচা ছিলেন অ্যাকচুয়ালি। সো তাদেরকে কখনো, তারা কেউ ভিসি হন নাই, কিন্তু তাদেরকে এই বডি ল্যাঙ্গুয়েজে কোনো ছবি, আমি 70 দশক 60-এর দশকের কথা বলছি, চিন্তাও করা যায় না। রুমিন ফারহানা, আপনি বা বিরোধী রাজনৈতিক দল যখন এই অভিযোগগুলো দিচ্ছেন, ঠিক একই সময়ে মাহাদি আমিন বলেছেন, মানে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র, তিনি বলেছেন যে এই 5 মাসে সরকার বহুমাত্রিক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মানে মাহাদি আমিনের দায়িত্ব হচ্ছে কি কি জায়গায় সরকার সাফল্য অর্জন করেছে সেটা বলা, তাই না? আমি তো আপনাকে একটা একটা করে খাত ধরে ধরে বললাম। তো এখন আপনি যদি আমাকে এরকম ব্লান্ট একটা স্টেটমেন্ট বলেন মাহাদি আমিনের, আমি তো বুঝবো না। তো মাহাদি আমিন পাঁচটি খুব স্পেসিফিক
ভাবে বলেছেন হ্যাঁ, যে বলেন। তারা বিএনপি এই সময়ের মধ্যে জনগণের আস্থা ভালোবাসা সমর্থন পেয়েছে। এটা তো এক সেকেন্ড, আমি একটা একটা করে বলি। এটার কি কোনো প্যারামিটার আছে? এটার কোনো পরিসংখ্যান আছে? এটা নিয়ে কোনো গণভোট হয়েছে? এই গণভোটে 90% মানুষ বিএনপির প্রতি আস্থা দেখিয়েছে, মানে এই 4 মাসে না। দ্বিতীয়টি তিনি দ্বিতীয়? বলেছেন যে ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা করা হয়েছে। যেমন যেমন কোন শ্রেণী পেশার মানুষ? তারা কিন্তু বিভিন্ন হ্যাঁ, সময় তারা of ইশতেহারে course, বলেছেন of course, ফ্যামিলি কার্ড BNP থেকে শুরু করে অনেক ফ্যামিলি কিছুই তারা কার্ডেও কিন্তু তো দিয়েছেন। খুবই বৈষম্য হচ্ছে। যেই এলাকাগুলো প্রো বিএনপি এলাকা সেখানে হচ্ছে, বগুড়া বিভাগ হয়ে যাচ্ছে। আগে আমরা দেখতাম সমস্ত বরাদ্দ গোপালগঞ্জ যাচ্ছে, এখন আমরা দেখছি আমাদের শাহ আলমের মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, ইফ আই এম নট রং, তার পরিবারের নামে এতই রাজকীয় পরিবার তার, যে তার ভাইয়ের মেয়ে, নিজের 2 ছেলে, সবার নামে জেলায় জেলায় হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি নিজের দলের লোকজনকে তো বিএনপি পুনর্বাসন করছে। 3 নম্বর কি বলেছেন মাদিয়া? স্বল্প সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সফলতা। কোন চ্যালেঞ্জ সরকার মোকাবেলা করেছে স্বল্প সময়? আমরা বরং উল্টো দেখেছি যে অদ্ভুত সব ঘটনা ঘটছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। বাংলাদেশের ইতিহাসে এখন সংসদে বিভিন্ন দেশ বিষয়ক মৈত্রী কমিটি হচ্ছে। আমি জানি না, আমার বন্ধু শামীম পাটোয়ারিও ছিলেন সংসদে, দীর্ঘ সময় শামীম পাটোয়ারি কাজ করেছেন। আপনি কি কখনো রুমিন দেখেছেন? ফারহানা, আপনি যেহেতু বললেন, আমি একটু পরিচয় করে দিতে চাই আমার দর্শকদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। আপনাকে স্বাগত রাজকাহনে। যে জায়গায় আলোচনায় আমরা ছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানা, এরপর তিনি যেটি বলেছেন যে জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব সর্বোচ্চ অগ্রাধিকার ও গণমানুষের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব। ময়রা কি আর নিজের মিষ্টি খারাপ বলবে? ওনার সরকার, ওনার প্রধানমন্ত্রী, উনি তো তাকে বলবেনই বেস্ট প্রধানমন্ত্রী। মানুষ কি বলেন? এবং এই যে সার্বভৌমত্বের কথাটা আপনি বলছেন না, সার্বভৌমত্ব নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। কি এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে? কেন সেটা নিয়ে সংসদে একটা দিন আলোচনা হলো না? কেন যুক্তরাষ্ট্র 250 বছর পূর্তি বাংলাদেশ সংসদে, সংসদ ভবনের ভেতরে খোলা মাঠে স্পিকার, ডেপুটি স্পিকার, মানে এই কয়েক মাসে তার মানে বিএনপিকে নানান রকম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, মানুষ তাই বলছে। জি, মানে আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসি। দলীয় পদ না মেধা, মানে এই আলোচনাটা আজকে হয়তো হওয়ার কথা ছিল না, কিন্তু জামায়াতে ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দল যখন নতুন করে আবার এই অভিযোগটি সামনে আনলো, এই আলোচনাটা আমাদের করতেই হচ্ছে। তাদের অভিযোগ হচ্ছে বিএনপি সমস্ত জায়গায় আবারও নতুন করে দলীয় লোকেদেরকেই নেতৃত্বে এনেছে এবং দলীয় লোকদেরকেই তারা সব জায়গায় চাকরিতে বহাল করছে। মানে এই অভিযোগটাকে আপনারা কিভাবে দেখেন? অবশ্যই সত্য, এটাই করেছে। তবে ডক্টর ইউনূসের সময় জামাত তার মতো করে লোকগুলোকে নিয়োগ করতে পেরেছিল, বিএনপি সেখান থেকে কিছু জামাতের লোককে সরিয়ে পরিপূর্ণ বিএনপির লোককে দিচ্ছে। সমস্যাটা হচ্ছে বিএনপি কি বিএনপির মধ্যে মেরিট বেসিসে দিচ্ছে? মানে বিএনপি তো একটা বড় দল, তাদের তো অনেক মেরিট আছে, বিএনপি কিন্তু তাদের বেস্ট মেরিট পার্সনকে ওখানে দিচ্ছে না। সেখানে টাকা পয়সার লেনদেন, নিজস্ব পলিটিক্যাল বলয় এবং আঞ্চলিকতা, এই সব কিছু তীব্রভাবে ইম্প্যাক্ট ফেলছে। গভর্নমেন্টকে টাকা দেওয়া হচ্ছে, ট্যাক্স পেয়ারের মাধ্যমে যে বেতন দেওয়া হচ্ছে, সেই বেতনের টাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীদেরকে আবার এটিও বলতে শোনা যায় যে মানে তারা তখন বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন যে আপনারা যদি নির্বাচিত হতেন আপনারাও তো একই কাজ করতেন, মানে অন্যান্য রাজনৈতিক দলও তো হয়তো নিজেদের লোককেই নিয়োগ দিত। অতীতে এরকম হয়েছে, অতীতে এরকম বারবার হয়েছে বলেই তো 24-এ একটা বড় আন্দোলন হয়েছে। এখনো যদি এটা তাই হতে থাকে তাহলে কিন্তু 24 ম্লান হয়ে যাবে, ভবিষ্যতে আবার কোনো এক সময় আবার অসন্তোষ দানা বাঁধবে এবং সেই আন্দোলনও হতে পারে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমানে উপদেষ্টা অনেকেই আছেন, তার সাম্প্রতিক সময় অনেক অ্যাপয়েন্টমেন্টও হয়েছেন, তারা অনেকেই তরুণ, তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন। দেখুন, আমরা অনেক দোষ দিতে পারি, কিন্তু শেখ হাসিনার প্রথম দিকের উপদেষ্টা কে ছিলেন? ডক্টর গওহর রিজভী। প্রথম দিকের উপদেষ্টা কে ছিলেন? ডক্টর মশিউর। প্রথম দিকে উপদেষ্টা কে ছিলেন? তৌফিক এলাহি সাহেব, তৌফিক সাহেব। তো এই লেভেলের লোকজন ছিল তার অ্যাডভাইজার। সেখানে কিন্তু এখন যারা অ্যাডভাইস দিচ্ছে তারা কিন্তু রাষ্ট্র সরকার সম্পর্কে সবাই ওয়াকিবহল এমনটা না। আমি মনে করি এক্সপেরিমেন্টের বেসিসে রাষ্ট্র চলছিল ডক্টর ইউনূসের সময়, ওইটার ধারাবাহিকতা এখনও চলছে। এবং সবচেয়ে একটি ঘটনা উল্লেখযোগ্য হচ্ছে, সংসদ ভবনের মতো জায়গায় ইউএসএ একটি তাদের স্বাধীনতা পূর্তি অনুষ্ঠান করেছে, যেটা আমি খারাপ বলবো না, কিন্তু আপনি একটা দেশকে যখন দিবেন আপনি বাকি দেশগুলোকে না করবেন কিভাবে? এখন যদি পাকিস্তান বলে তারা 15ই আগস্ট করবে আমাদের এখানে, তখন আপনি বাধা দেবেন কিভাবে? ভারত যদি বলে 14ই আগস্ট করবো এখানে, বাধা দেবেন কিভাবে? রাশিয়া যদি বলে বাধা দেবেন কিভাবে? চায়না যদি বলে যে চাইনিজ
কমিউনিস্ট পার্টি তারা তাদের কোথাও না কোথাও গিয়ে এই সরকারও তো একটি রাষ্ট্রের দিকে ঝুঁকছে। অর্থাৎ একটি রাষ্ট্রের দিকে ঝুঁকছে আমি এমনটা বলবো না, কিন্তু এই জিনিসগুলো সতর্কতার সাথে ভারত, চায়না, রাশিয়া, আমেরিকা তাদের সাথে হ্যান্ডেল করতে হবে অত্যন্ত সফিস্টিকেটেডলি এবং ডেলিকেটলি। আপনি কখনো টিল্ট হতে পারবেন না। আপনি যদি চট করে টিল্ট হয়ে যান আপনি আর ফিরে আসতে পারবেন না। আপনি ফিরে আসতে পারবেন না, তখন অন্য দেশগুলো নাখোশ হবে। বিএনপি তো দাবি করেছে তারা সবচাইতে যোগ্য মানুষটিকেই পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছেন। না, অবশ্যই তার অতীত যোগ্যতা অনেক আছে, এবং তিনি যোগ্য না হলে তো দুই রিজিমে কেউ থাকে না। ইউনুস রিজিমেও ছিলেন, এই রিজিমেও ছিলেন, তো সেই হিসাবে ডেফিনেটলি তার যোগ্যতা আছে। তবে আমরা যেটা অনুভব করি, বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে দুঃখজনকভাবে, এক্সটার্নালাইজেশন অফ ইন্টারনাল পলিটিক্স। বাংলাদেশে ভোট কি হবে, ভোটে কে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, আওয়ামী লীগকে ব্যান করতে হবে কিনা, এ সব কিছুই মনে হয় একটা এক্সটার্নাল ফ্যাক্টরের উপর নির্ভরশীল বা অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর নির্ভরশীল। আমরা নিজেরা বসে 4-5টি দল নিজেরা বসে সমাধান করে কেন নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারি না? আমি বর্তমান সরকারের তো এখনো সাফল্য ব্যর্থতা দেখার সময় আসেনি, তবে একটা ব্যর্থতা তো করে ফেলেছে, যে তাদের হাতের মধ্যে ছিল। তারা রিকনসিলিয়েশন করতে পারত। রিকনসিলিয়েশন সময়ের দাবি ছিল। রিকনসিলিয়েশন করবে বলেই যেদিন তারেক জিয়া বাংলাদেশে আসলেন, যারা বিএনপি করে না তারাও তার দিকে আসার মুখ ছিল তাকিয়েছেন, এবং অনেকে ভোটও দিয়েছেন, এবং বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এরপরে কিন্তু রিকনসিলিয়েশনের দিকে বিএনপি হাঁটলো না। যেহেতু বিএনপি রিকনসিলিয়েশনের দিকে হাঁটলো না, এই যে অনেকগুলো মানুষের প্রত্যাশার জায়গাটা বিএনপি নষ্ট করে দিল। আপনার একটা বক্তব্যে আপনিও বলেছেন যে মানে আপনারা যদি সেই সময় বিএনপির সাথে না থাকতেন বিএনপি হয়তো এই জয় পেত না। মানে এটাকে আসলে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করেন? মানে জাতীয় পার্টিকে আসলে জাতীয় পার্টির সাথে না থাকলে বিএনপি জয়ী হতো না, এটাকে কি আমরা এভাবে বলিনি। দেখুন, এই 2-3 দিন আগে মহামান্য পদত্যাগ করলেন, তার প্রতি আমার কোনো ব্যক্তিগত সিম্প্যাথি, তাকে আমি চিনিও না। মহামান্য পদত্যাগ করেছেন, এটা স্বাস্থ্যগত কারণে, এটা কেউ বিশ্বাস করে না। এখানে প্রেশার ছিল। একজন সাংবাদিক বলেছে বিশেষ এজেন্সির প্রেশারে ওনাকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। চুপ্পু সাহেব যদি রাষ্ট্রপতি না থাকতেন, বা সে 2 বছর আগে বা 1.5 বছর আগে পদত্যাগ করতেন, দেশে ভোট হতো না, বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। সেম ফর ওয়াকার সাহেব। ওয়াকার সাহেব এবং চুপ্পু সাহেব ছিলেন বলে দেশে ভোট হয়েছে, বিপ্লবী সরকার বা অ্যাডভেঞ্চারাস সরকার হয়নি, বিএনপি ক্ষমতায় আসছে। এখন জাতীয় পার্টি বাইরে গিয়ে তো এখনো পর্যন্ত করার কিছু সুযোগ নাই, এখনো সুযোগ নাই। জাতীয় পার্টি ভোটে যাওয়ার কারণে জামাত এবং এনসিপি ভোট বর্জন করতে পারেনি। জামাত, এনসিপি এবং ইউনূস সরকারের একাংশের একটা ইচ্ছা ছিল দেশে ভোট হবে না, সময় মতো জামাত বা অন্য কেউ ভোট বর্জন করবে, দেশে তখন দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার থাকবে অথবা বিপ্লবী সরকার হবে। মানে যে সময়টাতে আমরা আসলে যোগ্যতা নিয়ে আলোচনা করছি সেই সময়টাতে বৈষম্য থাকবার কথা না। রুমিন ফারহানা, আপনি সংসদে দাঁড়িয়ে একটি বক্তব্যে আমি দেখছিলাম, আপনি বলেছেন যে সরকার দলীয় হুইপ কিংবা বিরোধী দলীয় হুইপ কেউ আসলে আপনার নাই, সেই কারণে আপনি আসলে পুরো দৃষ্টি আকর্ষণ করছিলেন স্পিকারের। এই সময়টাতে দাঁড়িয়ে আসলে সবাই তো সবার হওয়ার কথা ছিল, সেই জায়গাটিতে আমরা কেন পৌঁছাতে পারিনি? উত্তর নিব জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন এই মুহূর্তে সরকার দলীয় হুইপ কিংবা বিরোধী দলীয় হুইপ কেউই আসলে আপনার না, সে কারণে আপনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানে এই মুহূর্তটাতে তো আসলে আমরা এরকম বৈষম্যের কথা চিন্তা করি না, সবাই সবার হবে সেই প্রত্যাশা আমরা রাখতে চাই, কিন্তু এই 5 মাস বা 6 মাসেই সরকারের বিরুদ্ধে এরকম নানান অভিযোগ, নানান আলোচনা সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেও আমরা এরকম নানান কিছু দেখি, বিশেষ করে নারীদেরকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা ঘটছে। অতি সম্প্রতি একজন প্রাথমিক স্কুল শিক্ষিকাকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেটি আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই সাথে সংরক্ষিত নারী এমপিদের পছন্দের আসন দিতে আইন করছে সরকার, সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন? অনেকগুলো বিষয় আপনি নিয়ে এসছেন। আমি সংসদে বলতে বাধ্য হয়েছিলাম যে সংসদে কিন্তু চাইলেই কথা বলা যায় না, আপনাকে আগে হুইপের কাছ থেকে সময় অ্যালোকেশন নিতে হয়। সো আমি যখন বিরোধী দলের হুইপ মানে নাহিদ ইসলামের কাছে যাই, উনি চেষ্টা করেন, বাট ইনভেরিয়েবলি উনি বলেন যে আপনার জামাতের আমিরের পারমিশন লাগবে, এবং জামাতের আমির ফর অবভিয়াস রিজনস উনি ওনার মানে ওনার দলের জন্য বরাদ্দ সময় থেকে আমাকে দেবেন না। সো আমাকে যেতে হয় তখন সরকার দলের কাছে, সরকার দলের হুইপের কাছে। এবং যেহেতু আমি সরকারি দলের একজন ক্রিটিক, তারাও অফকোর্স তারাও ভেরি কমফোর্টেবল না আমাকে সময় দিতে। সো সেই কারণেই আমি স্পিকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আমি যাবোটা কোথায়? ধরুন জুলাই চার্টার নিয়ে আলোচনা, এই আলোচনায় যেহেতু কোনো দলই আমার নাম দিচ্ছে না, মানে সরকারি দল বিরোধী দল, সো আমার বক্তব্য শোনা যাচ্ছে না। আমার তো বক্তব্য আছে জুলাই চার্টারে। এখন যারা সংসদে বসে আছেন তাদের কজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? আমার চেহারা নিশ্চয়ই আপনাদের মনে আছে।
কজন বলতে পারে যে তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার গাড়ি ভেঙেছে? আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনাদের চ্যানেল রাত 2টো বাজে আমার বাড়িতে গেছে, আমি ফেসবুক লাইভ করেছি। মুশকিল হচ্ছে কি, আমাদের জেলিফিশের মতন মেমোরি তো, আর বেশিরভাগ মেমোরি আমাদের সাথে ফিট ইন না করলে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। সো বিএনপির নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল, এবং প্রথমে তো তারা হাতি ধুয়ে ফেলছিল এই আন্দোলনে আমাদের না, এইটা এদের আমার নৈতিক সমর্থন দিয়েছিল একটা পর্যায়ে। হ্যাঁ, সো এই হলো তাদের স্ট্যান্ড এই আন্দোলনে। কিন্তু এখন এটা নিয়ে ক্রেডিট ক্লেমিং এর কামড়াকামড়ি হচ্ছে দুই বিএনপি কে দলের তাহলে মধ্যে। ত্যাগী নেতাদেরকে যথেষ্ট সম্মান দিতে পারে নাই? সেটা বিএনপির ত্যাগী নেতারা বলবে, আমি তো জানি না, আমারটা তো আমি বলতে পারবো, অন্যদেরটা তো আমি বলতে পারবো না। আর দুই হচ্ছে আপনি আরেকটা যেটা বললেন যে বৈষম্যমূলক এবং ঘটনা, আমরা তো আশা করেছিলাম যে ডক্টর ইউনূসের সময়ে আমরা যে একটা রাইট গ্রুপের উত্থান দেখলাম, আমরা একটা উগ্রবাদের উত্থান দেখলাম, সেটা কিছুটা হলেও সরকার নির্বাচিত হলে কমে আসবে। তখন কিন্তু একটা পর একটা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হলো, মঞ্চ নাটক বন্ধ করা হলো, গানের অনুষ্ঠান বন্ধ করা হলো, যাত্রাপালা বন্ধ করা হলো, নাটক বন্ধ করা হলো, সিরিজ অফ ইনসিডেন্টস কিন্তু হয়েছে ডক্টর ইউনূসের সময়। আপনারা যারা রাজনীতি করেন আপনাদেরকেও তো নানান সময় নানান রকমের ট্রলেরও মুখোমুখি হতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে অফকোর্স। সো ওগুলা বাদই দিলাম, মানে এর বাইরেও একেবারে মানে ফিজিক্যালি অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাদেশের নারী সমাজকে। সো সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম একটা পরিবর্তন হয়তো আসবে, কিন্তু আমরা দেখলাম ধরুন ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস, যেটা সরকারের অনুমতি নিয়ে ছাড়পত্র নিয়ে সারা বাংলাদেশে প্রচারিত হলো, সেটার জন্য আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় প্ল্যাকার্ড নিয়ে পথে নামতে হলো, মানববন্ধন করতে হলো, এবং তারপরের দিন ঠিকই প্রচার হলো। কিন্তু তার আগে আমরা কি দেখলাম, প্রায় 20 গাড়ি পুলিশ পাঠিয়ে এটা বন্ধ করার উদ্যোগ নিল সরকার। তো তার মানে সরকার কাদেরকে পেট্রন করছে, সরকার কাদেরকে সহযোগিতা করছে? সরকার হয়তো সেই সময় মবটাকে সামলাতে চাইছিল, সেই জায়গাটিতেও তো হতে পারে। যদি সরকার 20 গাড়ি পুলিশ দিয়ে এটা প্রচারের ব্যবস্থা করতো তাহলে আমি বুঝতাম যে সরকার তার স্ট্যান্ডে অটল, কিন্তু এটা তো কম্প্রোমাইজিং গভর্নমেন্ট, তারা তো ভয় পেয়ে যাচ্ছে। যে শিক্ষিকার কথা আপনি বললেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। দুদিন আগেই আপনি দেখেছেন জামাতের একজন এমপি, 70 বয়স, 12 বছরের একজন কিশোরী বা মানে শিশুকে নিয়ে, 12-14 বছরের শিশুকে নিয়ে উনি ধরা পড়েছেন। সো ওনাদের আবার একটা সুবিধা আছে, ওনারা যে কোনো কিছুই মুতা বিয়ে, অমুক বিয়ে, তমুক বিয়ে বলে পার পেয়ে যান। সো যেই সমাজে আসলে এই ধরনের নোংরামি একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, স্বাভাবিক বলছে এই কারণে যে আইন প্রণেতারা এগুলো নিয়ে ধরা পড়তেছেন। সো এটা তো আসলে তাহলে বলতে হবে যে এটা একেবারে টপ লেভেল পর্যন্ত এটার একটা নর্মালাইজেশনের ঘটনা ঘটছে। তো সেরকম একটা সমাজে রবীন্দ্রসঙ্গীত বন্ধ হবে, স্বাভাবিক আনন্দ উচ্ছ্বাস, মানে যেটা আমি আমার ব্যক্তিগত পরিসরে কাউকে ক্ষতি না করে করছি, সেটা বন্ধ হবে, আমার গান শোনা বন্ধ হবে, কারণ তখন সবই হয়ে যাবে অশালীন, আর অশালীন কাজগুলো সমাজে এস্টাবলিশ হয়ে যাবে যে এটাই স্বাভাবিক, এটাই সাধারণ। সেই জায়গাটিতে কি আসলে আমরা যাচ্ছি কিনা? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, নারীদেরকে নিয়ে এই নির্বাচনটাকে ঘিরেও অনেক আলোচনা ছিল, এবং কোন রাজনৈতিক দলই আসলে নারীদেরকে যতখানি পর্যন্ত মনোনয়ন দেওয়ার কথা ছিল কেউই দেয় নাই। সংরক্ষিত নারী আসনে যারা এমপি আছেন তাদের পছন্দের আসন দিতে সরকার আইন করছে, সেটি কি আসলে সত্যিকার অর্থে নারীদেরকে ক্ষমতায়ন করবার জন্য, নাকি নিজেদের দলের নারী যারা এমপি আছেন তাদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে? তাদের আসন দেওয়ার ক্ষেত্রে দুটো প্রবলেম হবে। ওখানে অলরেডি রেগুলার নির্বাচনে নির্বাচিত এমপিরা আছেন, তাদের সাথে এদের ক্ষমতার অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, এটা একটা প্রবলেম। আর লোকাল গভর্নমেন্টে গিয়ে আমি যেটা দেখেছি, মহিলা ভাইস চেয়ারম্যান এটা উপজেলা পরিষদে থাকে, আর প্রতিটি ইউনিয়নে 3 জন করে মহিলা ওয়ার্ড সভাপতি থাকেন, 3 জন করে থাকেন, প্রতি 3টি ওয়ার্ড মিলে 1 জন করে। তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হয় না, যে উপজেলা চেয়ারম্যান তার কাছেই বরাদ্দ যায়, তিনি সেখান থেকে দয়া করে যদি মহিলা ভাইস চেয়ারম্যান কিছু বরাদ্দ দেবেন। তো যেটি মূলত দরকার, আমি মনে করি এই মুহূর্তে এমপাওয়ারমেন্টের যে বরাদ্দ, আপনি সরাসরি লোকাল গভর্নমেন্টের নারী নির্বাচিত সদস্য যারা আছেন তাদেরকে মোটা বরাদ্দ দেন, তারা এমপাওয়ারমেন্ট করে ফেলবে। এখন আমি আরেকটা বিষয়ে খুব শঙ্কিত, গত পরশুদিন আইসিটি ট্রাইব্যুনালে নাগরিক সংলাপ ফোরাম নামে একটি নতুন সংস্থা, কিছুদিন পর এই ধরনের সংস্থাগুলো উদ্ভব ঘটে এক একটা নামে, তারা অসংখ্য অভিনেত্রী, নায়ক নায়িকা, তাদের নামে সাংবাদিকও আছে, তাদের নামে একটা অভিযোগ দিয়েছে। এদের মধ্যে 2-4 জন ছিল যারা সেই সময় আন্দোলনে বিটিভি ভবনে ভিজিট করেছিলেন, বাকিরা ওই সময় কোনো ভূমিকা পালন করেনি, বাকিরা বর্তমানে কথা বলছেন। অর্থাৎ বর্তমানে যারা কথা বলছেন ভোকাল, বাক স্বাধীনতার পক্ষে, কালচারাল রেভলিউশনের পক্ষে, তাদের মুখ বন্ধ করার জন্য আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ করা হলো। এখন তো আপনি কথা বলতে পারছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়েও তো সমালোচনা করতে পারছেন। আমি মনে করি রুমিন ফারহানা
একজন অসাধারণ জুলাই যোদ্ধা, কারণ আমি তাকে তখন দেখেছিলাম, তিনি শহীদ মিনারে গেছেন, আন্দোলন করেছেন, মিছিল করেছেন ভয়াবহভাবে, এবং সেই অনুপাতে তাকে জুলাই পরবর্তী সময়ে জুলাই প্ল্যাটফর্ম তাকে কতটা ওন করেছে আই ডাউট। তাকে আরও বেশি ওন করা উচিত ছিল, এবং উনি স্বীকার করবে কিনা আমি জানি না। আমি মনে করি উনি আগেও পার্লামেন্টে ছিলেন, এখনও আছেন। আগের থেকে ওনার পার্লামেন্টে কথা বলার পথ সংকুচিত হয়েছে, অনেক বেশি সংকুচিত হয়েছে। অনেক বেশি সংকুচিত হয়েছে, এবং সেখানে আমি মনে করি হয়তো জামাতও তাকে স্পেস দিচ্ছে না, যেহেতু উনি অপোজিশনে আছেন। তো সেটি ওনার মতো পলিটিক্যালি সমৃদ্ধ এবং কনস্টিটিউশনালি এই সমৃদ্ধ। কথা সূত্র ধরে আমি জি। একটু ব্যারিস্টার রুমিন ফারহানা